এরপর বাকি 27 দিন আপনি অভ্যাসের উপরে আপনাকে চালায় নিয়ে যাবে আর কি। হ্যাঁ, আলসেমি কাটাতে এটা খুব ইফেক্টিভ। চেষ্টা করতে পারেন। আচ্ছা, বিবিএ বিবিএস প্রথম বর্ষের ছাত্র, এই সময় ক্যারিয়ার নিয়ে ভাবনা করতে পারছি, আসলে পারছি না বলতে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে পারছে না। আচ্ছা, ব্যবসা করে আমি কিছু করতে পারবো না, বিদেশ যাওয়া আমার জন্য ভালো, কিন্তু আমার মোটেও ইচ্ছা নেই দেশের বাইরে গিয়ে কিছু করি। আমি এগুলো ব্যবসা নিয়ে কিছু বছর চলেছি, আমার কাছে কমফোর্ট মনে হয়। দেখেন, ব্যবসা আমরা এমন একটা মাইন্ডসেট আমাদের এখন, যে আমরা চাকরি, ওই যে বললাম ব্রিটিশরা আমাদেরকে শিখাই দিয়ে গেছে যে তোরা আমাদের চাকরি করবি আর ব্যবসা তো করবো আমরা, তো যার কারণে বাবা মা ওনারা মেনে নিবে না, এটাই স্বাভাবিক। আপনাকে ব্যবসা করতে হলে আপনার পরিবারের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে গিয়েই করতে হবে। ঠিক আছে না? একটা শিক্ষিত ছেলে ব্যবসা করবে, চাকরি না করে ব্যবসা করবে, এটা মেনে নেওয়ার জন্য আমাদের সমাজ প্রস্তুত না। আমাদের সমাজ হচ্ছে গোলাম গোলাম সমাজ। ঠিক আছে না? সুতরাং যে সমাজে সবাই গোলাম, সেই সমাজ তো গোলামিকেই নিরাপদ মনে করবে, তাই না? সে গোলামিটাকে নিরাপদ মনে করবে। এটা মানে যদিও কথা শুনতে খারাপ শোনা গেল, কিন্তু আসলে এটা বাস্তব। ব্রিটিশরা গত আমাদের 3-4টা জেনারেশন হিসেবে মানে গোলাম তৈরি করছে, মানসিকভাবে গোলাম। তো ওইটার থেকে আপনাকে, যদি আপনি, যারাই ব্যবসা করছে, পড়াশোনা করে ব্যবসা করতে গেছে, সবাই প্রত্যেকে, আমি এমন একজন পাই নাই যে পড়াশোনা করে ব্যবসা শুরু করছে আর তার সে মানে প্রতিরোধের সম্মুখীন হয় নাই। সুতরাং প্রতিরোধের সম্মুখীন যদি আপনি ব্যবসা করতে চান, আহ, প্রতিরোধের সম্মুখীন হয়ে আপনাকে করতে হবে। হুম, প্রতিরোধের সম্মুখীন হয়ে আপনাকে করতে হবে। এবং বিদেশ যাওয়া, রিজিক তো বিদেশে গেলেও আপনার কাছে যা আসবে, এটা আমাদের বিশ্বাস না, এটা আমাদের ইয়াকিন। বিদেশে গেলেও আপনার যে রিজিক আসবে, দেশে কাজ করলে আপনার সেই রিজিক তার চেয়ে বেশি তো আর কম তো আর আসবে না। আপনার ভাতের দানাটুকু আপনি খেয়ে দুনিয়া থেকে যাবেন, আপনার পানির ঢোক আপনি খেয়ে দুনিয়া থেকে যাবেন, এটা আমাদের ইয়াকিন, আমাদের ইমান। তো যার কারণে এটা মানে দেখেন, পরামর্শ করেন সবার সাথে, আলেমদের সাথে পরামর্শ করেন। তবে ব্যবসা করবেন, শিক্ষিত ছেলে ব্যবসা করবে আর সমাজ মেনে নেবে, এটা আসলে হয় না। সমাজের বিরুদ্ধে গিয়েই করতে হয়। একজন ভাই প্রশ্ন করছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্যাডেট কলেজের বিষয়টা একটু বলি। সবাই দারুণ উন্মাদ থাকি আমরা, সামান্য ইভেন্ট নিয়ে অনেক ইমোশন কাজ করে সবার মধ্যে। আর ভাইয়ের এর মধ্যে থেকে প্রাসঙ্গিক বিষয় থেকে বিরত থেকে একাডেমিক বিষয়ে ফোকাস করা যায়। আচ্ছা, এই বিষয়গুলো আসলে ওইটা ওইখানকার আবহাওয়া এরকম, এটা আপনি চাইলেই হয়তো পারবেন না। আর ইমোশন সঠিক পথে ব্যয় না হলে গলত পথে ব্যয় হবে, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? মানুষের তো ইমোশন থাকবেই, সেটাকে যদি সঠিকভাবে ব্যবহার না করা যায়, সেটা ভুল পথে ব্যয় হবে। হ্যাঁ, তো এগুলো থেকে দূরে থাকে, অনেকে থাকে না তা তো না, সবাই তো সমান লাফায় না, তাই না? একটা ব্যাচে সবাই কি সমান সমান লাফায় না। যারা থাকে তারা ওইভাবেই থাকে, তারা রিজার্ভ থাকে, তারা ইন্ট্রোভার্ট থাকে, তারা সব বিষয় নিয়ে যায় না, নাক গলায় না। তারা পড়াশোনা করে, লাইব্রেরিতে পড়াশোনা, লাইব্রেরি মানে মানে এক্সট্রা পড়াশোনা করে, একাডেমিক বিষয় ছাড়াও এক্সট্রা পড়াশোনা তারা করে, এরকম ছেলে থাকে। তাদেরকে আমরা আতেল বলি, তাদেরকে আমরা অপমান করি, তাদেরকে আমরা বলি যে এরা লাইফ এনজয় করতে পারে না। কিরকম? তো যদি আপনি সব ধরনের ফিতনা থেকে দূরে থাকতে চান, আপনাকে ওইরকম আতেল হয়ে যেতে হবে আর কি, মানে পড়াশোনার বিষয়টাকে বা জ্ঞান অর্জনের বিষয়, নিজেকে ডেভেলপ করা, এদিকে আপনাকে মোর ফোকাস দিতে হবে। হ্যাঁ, ইভেন্ট গুলা এগুলো নিয়ে মানে এই যে আবেগটাকে সঠিক পথে পরিচালনা করা, আবেগকে দিনই বিষয়ে পরিচালনা করা, দিনের দিকে পরিচালনা করা। হ্যাঁ, এটা যদি না হয় তাহলে গলদ দিকে তো যাবেই, স্বাভাবিক বিষয়। আচ্ছা, একজন ভাই বলতেছেন যে আমি ভার্সিটি পড়ুয়া ছাত্র, আপনাদের রিজিক রিলেটেড বই পড়তে চাই। এটা আমি উত্তর দিয়ে ফেলছি। একজন ভাই ভাই জিজ্ঞেস করছেন নার্সিং পেশা নিয়ে কিছু বলেন। আচ্ছা, মূলত আমাদের দেশের সেটআপটাই এরকম যে হাসপাতালে মেল ফিমেল মেনটেন করা, গায়ের মাহারাম মাহারাম মেনটেন করা, এই বিষয়গুলো আসলে হয় না। বিশেষ করে নার্সিং পেশা তো পুরোটাই মেয়েদের উপর চলতেছে, ঠিক না? তো যার কারণে এইগুলোতে আসলে নার্সিং পেশা তো নিঃসন্দেহে এটা একটা মানুষের খেদমত, মানুষের অসুস্থ মানুষের খেদমতের একটা পেশা। আহ, ওইভাবে আপনাকে করতে হবে আর কি, মানে ফ্রি মিক্সিং, ন্যূনতম ফ্রি মিক্সিং এর করে। কিছু হাসপাতাল, একটা দুটো খেদমত হাসপাতালে চাকরি করতাম, সেখানে পুরুষ নার্স মহিলা নার্স আলাদা, ডিপার্টমেন্ট আলাদা, সবকিছু আলাদা, এরকম তো নাই, ওই একটাই আছে। 8 দিন হাসপাতাল কিছু বলে যে আমরা করি, কিন্তু আসলে ওরাও পুরোপুরি পারে না। তো যার কারণে বিষয়গুলো বাস্তবতা মেনে নিতে হবে, বাস্তবতা মেনে নিয়ে আলেমদের সাথে পরামর্শ করেন। আলেমদের সাথে পরামর্শ করে যে সিদ্ধান্তই আপনি নেবেন, ওইটাই আপনার জন্য দিন হবে, ঠিক আছে না? এটা মাথায় রাখা আর কি। একজন ভাই বলতেছেন যে মেডিকেল স্টুডেন্ট ফার্স্ট ইয়ার, 5 বছর 5 মাস কলেজে ক্লাস করার প্রথম দিকে আমি নিজেকে যাচাই করার পর বুঝতে পারি বাচ্চাদের ডাক্তার হওয়াটাই সবচেয়ে উত্তম। আচ্ছা, উনি উনি মানে শিশু রোগ বিশেষজ্ঞ হতে চান, শিশু ডাক্তার হতে চান। হ্যাঁ, ঠিক আছে, আপনি এটা করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি 5 বছর মেয়াদী বড় কোর্স করবেন, অনেকের হয় কি অর্থনৈতিক মানে পারিবারিক ব্যাপারটা বুঝে আর কি। অনেকের উপরে পরিবার প্রতিপালনের দায়িত্ব থাকে, তারা ছোট একটা কোর্স করে, করে
জেলা লেভেলে বা উপজেলা লেভেলে তারা কাজ করে, সেখানে প্রচুর রোগী। আর যদি ধরেন যে পারিবারিক সাপোর্ট আছে, তারা সেক্ষেত্রে বড় কোর্স করে, 5 বছরের বড় কোর্স করে, সেক্ষেত্রে তারা এমডি কোর্স করে বা এফসিপিএস করে তারা সেদিকে প্র্যাকটিস করে আর কি। তো এটা যার উপরে, এটা যার পারিবারিক অবস্থা যেরকম, যার অর্থনৈতিক দায়িত্ব যত মানে দায়িত্ব যত তাড়াতাড়ি নিতে হয় তার জন্য ছোট কোর্স, যে দেরিতে নিবে তার জন্য বড় কোর্স, ঠিক আছে না? আচ্ছা, এবার বলতেছেন ভাই অল্প টাকায় ব্যবসা শুরু করবো, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ইংরেজি নিয়ে পড়ছি, আমার জন্য কি ব্যবসা বা কোন দিকে গেলে কি ব্যবসা, এটা আমি তো বলে দিতে পারবো না ভাই। এটা আমি আগে আমরা একটা প্রশ্নের উত্তরে করলাম। কি ব্যবসা আপনি করবেন এটা আপনাকেই বের করতে হবে, কি ব্যবসা করবেন। মানুষের কি চাহিদা, সেই চাহিদার যোগানটা আপনি কোথা থেকে দিলে পরে আপনার ব্যবসা ভালো হবে, এটা আপনাকে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে বের করতে হবে। এটা আমি কিভাবে বলবো? আমি এটা ছাপোষা ডাক্তার, হাসপাতালের বাইরে আমার কোথাও যাওয়া আসা নাই। আচ্ছা, একজন ভাই বলতেছেন যে আমি কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে লোকাল গভর্নমেন্ট অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সাবজেক্টে ভর্তি হয়েছি। এখন এই সাবজেক্টে পড়ে কি হবে আমি এটা জানি না। দেখেন অবস্থা, দেখেন মানে বাংলাদেশের উচ্চ শিক্ষার এই অবস্থা এখন, মানে আমরা সাবজেক্টে পড়তেছি, কিন্তু এই সাবজেক্টে পড়ার পর আমি কি করব এটা আমি জানি না। তাহলে এই যে লোকাল গভর্নমেন্ট অ্যান্ড আন্ডার আরবান ডেভেলপমেন্ট, এইটাতে প্রতি বছর কথার কথা 100 ছাত্র পড়তেছে। এই 100 ছাত্র কোথায় যাচ্ছে, কি করতেছে? এই পড়াশোনার সাথে তাদের ক্যারিয়ারের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। শুধু ডিগ্রির জন্য, তাই না? শুধু ডিগ্রি। শুধু ডিগ্রির জন্য কেন 5টা বছর নষ্ট হবে? মানে এমন একটা জিনিস আমি 5 বছর পড়লাম, পরীক্ষার প্যারা নিলাম, হুম, 5টা বছর আমি নষ্ট করলাম, যে জিনিসটা আমার কোনো কাজেই লাগে না। হয়তো এই ভাইটা হয়তো কোনো একটা এমন একটা জব করবে যেটার সাথে ওনার এই সাবজেক্টের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে উচ্চশিক্ষার বাস্তবতা। এই কারণেই বলা হচ্ছে যে মানে উচ্চশিক্ষা যে ওরা বন্ধ করে দিল, যে অহেতুক কেন সময় নষ্ট করবো আমরা? এমন একটা জিনিস করতে হবে যেটা কাজে লাগে, এমন একটা জিনিস পড়বো আমি যেটা আমার কাজে লাগবে আমার ক্যারিয়ারে। এই যে দেখেন ভাই বলতেছে যে এই সাবজেক্ট পড়ে কি হবে আমি জানি না। এটা পুরো উচ্চশিক্ষাটার এই অবস্থা। দিন মেনে চলার চেষ্টা করি। আমি জানতাম যে ভার্সিটি ভালো হবে না, তারপর অ্যাডমিশনে যাই, কারণ হচ্ছে ইসলামিক স্টাডিজে পড়া, কোথাও ইসলামিক সাবজেক্ট পেলাম না, তাই গুচ্ছে 56 নম্বরে কবির নজরুল ভর্তি হয়েছি। ইসলামিক স্টাডিজ না পাওয়ার কারণে আমি দাখিল পাস করেছি কিন্তু আলিম পড়ি নাই। এইচএসসি দিয়েছি, এই জন্য আমার চবিতে এত পজিশন থাকা সত্ত্বেও আমাকে সাবজেক্ট দেয়নি, অথচ আমার দূরের পজিশন থেকে মাদ্রাসা শিক্ষা থেকে সাবজেক্টটা দিয়েছে। আমি যে ইসলাম পেলাম না, এখন খুব ডিপ্রেশনে আছি, এই সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্টে পড়ার কোনো ইচ্ছা আমার নাই। আচ্ছা, এখন কি করার বলেন? এখন এখন যেটা আপনি করতে পারেন, কি করতে পারেন এটা আসলে আমি খুব ভালো যে জানি তাও না। কি করা যেতে পারে? একটা হতে পারে আপনি যে সাবজেক্টটা পেয়েছেন এটা আপনি খুব ভালো করে পড়তে পারেন। অথবা আপনি ব্যবসার দিকে চিন্তা করতে পারেন। আমার মনে হয় যে আপনি ব্যবসার দিকে চিন্তা করেন। কোনো বিজনেস করা যায় কিনা, সেক্ষেত্রে হয়তো এটা আপনার জন্য বেশি ভালো হবে। আর লোকাল গভর্নমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট এটা দিয়ে আর কি করা যায় আমার আসলে কোনো ধারণা নেই সাবজেক্টটা সম্পর্কে। অ্যা শহর উন্নয়ন, কিভাবে শহরকে উন্নয়ন করা যায়? আমার ধারণা মোর সোশিওলজি টাইপ, মানে সোশিওলজি রিলেটেড, হ্যাঁ? সমাজবিজ্ঞান টাইপ মানে একটা সাবজেক্ট হয়তো। তো এই বিষয়টা পড়ে আপনি দেখা যাচ্ছে যে যদি আপনি খুব ভালো করে পড়েন, খুব ভালো একজন স্কলার হওয়ার চেষ্টা করেন, বা বিশ্ববিদ্যালয়ে মানে আ কলেজে এই সমস্ত সাবজেক্ট আছে কিনা আমি জানি না। যদি খুব ভালো করে পারেন তাহলে ভার্সিটি টিচার হতে পারবেন, বা গবেষক হলেন, বা বাইরে পড়াশোনা করতে পারলেন, সেটা একটা। আর যদি মনে করেন যে না আমি ওদিকে যাবো না, তাহলে ব্যবসার কথা চিন্তা করেন। ঠিক আছে না? এটা একটা করেন। আর ইসলামিক স্টাডিজ সাবজেক্ট তো আসলে ওই যে আপনি তো বললেন যে আলিম পাস না করার কারণে আপনাকে ইসলামিক স্টাডিজটা আপনি পাবেন না কখনো। তাহলে এটা তকদির মনে করতে হবে, তাই না? এটার ক্ষেত্রে কি করবেন বলেন? যেহেতু আপনার আলিম নাই, সুতরাং এইচএসসি দিচ্ছেন, সুতরাং আপনাকে এই সাবজেক্টটা দেওয়া হয় নাই, এই সাবজেক্টটা। এটা তকদিরের ফয়সালা, তাই না? এটা তো আর আপনি কিছু করতে পারবেন না এখন আর। বরং এখন আপনি মোর চিন্তা করেন যে শক্তি ব্যবসার ভাই কথা। এখন আমরা হুম, জি। জি শক্তি ভাই এখন আমরা মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন নেই নাকি ভাইদের প্রশ্ন? কতক্ষণ হলো? আধা ঘন্টা হয়েছে না? না 1 ঘন্টা হয়ে গেছে? হ্যাঁ, 1 ঘন্টার কাছাকাছি। আচ্ছা কয়েকটা ঠিক আছে। প্রশ্ন নেই, বাইরে মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করুক। আপনারা যারা প্রশ্ন আচ্ছা, করতে চান তারা হ্যান্ড রেজ করবেন, আমরা এক একজন করে প্রশ্ন নিব। আর আপনাদেরকে যখন নাম বলা হবে তখন আপনারা মাইক্রোফোন আনমিউট করেন, নতুবা একসাথে অনেক ক্রাউড হবে। মুস্তাহসিন আহমেদ ভাই প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভাইয়া ভালো আছেন, শক্তি ভাই ভালো আছেন। আপনি আসলে আমাকে মোটামুটি চিনেন, আমার সাথে আপনার ফ্রেগ্রেন্সও দেখা হয়েছিল, বইমেলাও দেখা হয়েছিল আলহামদুলিল্লাহ।
তো আমার প্রশ্নটা মূলত যে আমরা যারা এই যে জেনারেল লাইনে পড়ছি বর্তমানে, আমরা তো আপনার এসএসসির আগে যেমন আমরা হঠাৎ করে যারা দিনে ঢুকলাম, আলহামদুলিল্লাহ এখন আমাদের এইচএসসি শেষ, এখন আমরা ফিউচার ক্যারিয়ার নিয়ে ভাবতেছি বা এই যে এখন অ্যাডমিশন করবো আর কি, অ্যাডমিট হব কোথাও না কোথাও। তো কাইন্ড অফ আমার কিছুটা ঝোঁক ছিল ভাইয়া যে মাদ্রাসার দিকেও, যে আমি জেনারেল লাইন একসময় ছেড়ে দিব এইচএসসি টা দেওয়ার পর এরপর হয়তো মাদ্রাসায় ঢুকবো। বাট আমার এক স্যার, ওনাও খুব দিনী এবং খুব ভালো একজন মানে শিক্ষক, ওনা কেমিস্ট্রি পড়ায় আমাদের। ওনা আমাকে বললো যে না, তুমি এক কাজ করো, তুমি জেনারেল লাইনটা এখন ছেড়ো না, 12 বছর পর্যন্ত এই জায়গায় যেহেতু একটা সাধনা করছো তুমি, তুমি একই সাথে আলেম লাইনেও পড়ো বা আর মেডিকেলে অথবা ভালো একটা ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়ো। তো এটার সাথে তুমি আলেম লাইনে পড়ো, তো করে তুমি সেমিস্টার ড্রপ দাও, বাট ক্রেডিটটা তুমি ঠিক রাখো। এমন করে করে তুমি একই সাথে আলেমও হয়ে গেলে, একই সাথে তুমি এভাবে বেরো হয়ে গেলে। কিন্তু আমরা তো জানি যে বর্তমান ভার্সিটি গুলোতে যেভাবে যে আপনার যেমন একটা সেশন আছে যে নাস্তিক্যবাদের থাবা ভার্সিটি গুলোতে, বা কিভাবে দেওয়া মোড অন রাখতে হবে, তো এইভাবে আমার মনে হয় একটু ভাই একটু বেশি কঠিন হয়ে যায় না? আর এট দ্য সেম টাইম আমার এই প্রশ্নটাও ছিল, যেহেতু আপনি একজন ডক্টর, তো মেডিকেলের যে ইন্টেন্সিভ পড়াশোনা, এইটা কি মেনটেন করে আমি আগাতে পারবো আলেম লাইনে, নাকি আমি বিজনেসের দিকে যেতে পারি? বা আপনার ওই বিজনেসের আইডিয়াটা আমার খুব ভালো লাগছিল যে প্রথম সেশন যেটা ছিল এটি। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে প্রথমে মাথায় রাখতে হবে যে আলেম পড়া এক জিনিস, আর ইলম হাসিল করা একটা জিনিস। আলেম হওয়া মানে হচ্ছে আমি স্পেশালাইজেশন করতেছি, আলেম হওয়া মানে আমি স্পেশালাইজেশন করতেছি। আর এমনি ইলম হাসিল করা সেটা একটা জিনিস। সুতরাং মানে এখন বর্তমানে মানে এরিস্টটল টাইপ যে বিভিন্ন বিষয়ে সে স্পেশালিস্ট হবে, এটা সম্ভব না। ঠিক আছে না? আমরা দেখা যাচ্ছে যে সাব স্পেশালিটি মেডিকেলে দেখা যাচ্ছে প্রচুর সাব স্পেশালিটি। বর্তমানে সায়েন্স বা প্রত্যেকটা জ্ঞানই এত বেশি আগে গেছে যে প্রচুর প্রচুর সাব স্পেশালিটি তৈরি হয়েছে। ছোট ছোট বিষয়ের উপর মানুষ ডক্টরেট করে, পিএইচডি করে, স্পেশালিস্ট হয়। তো যার কারণে এই বিষয়টা আসলে খুব অ্যাবসার্ড যে আমি একই সাথে একজন ডাক্তার হইতে চাচ্ছি, মানে মেডিকেল এক্সপার্ট হতে চাচ্ছি, আবার একই সাথে আমি একজন এলম এক্সপার্টও হইতে চাচ্ছি। দুইটা বিষয়ে এক্সপার্ট হওয়া যায় না। এটা হতে পারে যে আমি ডাক্তার প্লাস আমি দিনের বিষয়ে কিছু জ্ঞান রাখি বা এলম শিখছি, এটা হতে পারে। ঠিক আছে না? তো যার কারণে মানে আলেম হওয়া ব্যাপারটাকে আমরা যতটা সহজ বানায় ফেলছি বা যতটা সহজ মনে করতেছি, ব্যাপারটা আসলে এতটা সহজ না। সম্পূর্ণ নতুন একটা ভাষা, একটা বা দুইটা নতুন, সম্পূর্ণ নতুন একটা ভাষা, দুটো ভাষা শিখে সেই নতুন ভাষায় নিজের পড়াশোনাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া, এগুলো চারটিখানি কথা না। ব্যাপারটা আসলে এত সিম্পল কিভাবে হয়ে গেল আমি জানি না। এত বেশি মানে যেন আলেম যারা পড়তেছে এরা মানে কি বলা যায় একদম হাতের মোয়া যেমন তেমন করে পড়ে পড়ে আলেম হয়ে যাচ্ছে। আমার পক্ষে কোনো বিষয়ই না। ব্যাপারটা আসলে এরকম না। তো যার কারণে মানে এই চিন্তাটাই মাথা থেকে দূর করে দিতে হবে যে আমাকে আলেমই হইতে হবে। আমার আলেম হওয়ার তো দরকার নেই। হ্যাঁ, বরং আপনি যদি মনে করেন যে আমি ডাক্তার হব বা ব্যবসা করব বা এই করবো সেই করবো, তো সেটা আপনি করতে পারেন। হ্যাঁ, আপনি সেদিকে আগায় যান, সেটা করেন। আর যদি মনে করেন যে না আমি পুরো ট্র্যাক চেঞ্জ করে নিয়ে আমি সম্পূর্ণ আলাদা স্পেশালাইজেশন করব, আলেম হব, সেটা আলাদা বিষয়। অনেকে সেটা করছে, অনেকে সেটা করতেছে, করে, সেটা সেটা আলাদা বিষয়। যার কারণে এই যে মানে দুই দিকে চিন্তা ভাবনা করা, দুই দুই নৌকায় পা যেটাকে বলে আর কি, এটা আলটিমেটলি দেখা যায় কোনোটাই হয় না। দেখা যাচ্ছে আপনি ভালো ডাক্তারও হতে পারবেন না, ভালো আলেমও হতে পারবেন না, মাঝামাঝি কিছু একটা দাঁড়াবে। এগুলো আসলে আপনি যেটা এখন আমার মনে হচ্ছে যে যদি আপনার পারিবারিক, আমি এই পরামর্শটা সবাইকে দিই, যদি আপনার পরিবার সাপোর্ট করে তাহলে আপনি ফুল ট্র্যাক চেঞ্জ করতে পারেন। সহশিক্ষা, নাস্তিকতা বাদে হাবিজাবি থেকে ট্র্যাক চেঞ্জ করলেন। আর পরিবার যদি তাহলে পরিবারের সাথে যুদ্ধ করার কোনো অর্থ নাই। শুধু শুধু পরিবারের সাথে যুদ্ধ না করে জেনে ঠিক মতো আলেমদের সাথে সম্পর্ক রাখেন, দিনের সাথে সম্পর্ক রাখেন, তাবলীগ যেটা আছে, দিনী এনভায়রনমেন্টের সাথে এমনি হতে হবে এটাও জরুরি না। তো এটা মাথায় রাখা কিন্তু আমরা আসলে যদি আমি মানে আহ, সবাইকে আলেম হতে হবে এটা জরুরি না, বরং আমি যদি জেনারেল শিক্ষায় যেটা আগে আমি করতেছি, যদি আমার পড়তেই হয়, আমার পরিবারটা চায় না যে আমি আলেম লাইনে চলে যাই, সেক্ষেত্রে পরিবারের সাথে যুদ্ধ করা দরকার। আপনি জেনারেল লাইনে খুব ভালো করে পড়েন, হয় ব্যবসা করেন বা চাকরি করেন, সাথে আপনি যে আপনার অ্যাসোসিয়েটেড যে দিনী এলেম আপনার প্রয়োজন, ফরজে আইন পরিমাণ এলেম প্রয়োজন, সেই এলেমগুলো হাসিল করার জন্য আপনি কোনো মাদ্রাসায় পড়তে পারেন, অনলাইন মাদ্রাসায় পড়তে পারেন, অনলাইনে কোর্স করতে পারেন। হ্যাঁ, এছাড়াও আলেমদের সাথে ওঠা বসা করার মাধ্যমে আপনি নিজেকে ফিতনা থেকে হেফাজত করতে পারেন।
হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ওয়ে আছে। হ্যাঁ, এটা পরামর্শ করে করেন, যেটাই করেন আলেমদের সাথে একটু কথা বলেন, পরামর্শ করেন। আমার মনে হয় যে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এখন হাসিব ভাই প্রশ্ন করতে পারেন। হাসিব ভাই প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মানে আমি একটু মিস করে গেছি, মিস করে যেতে পারি আর কি, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল। তো বিষয়টা হচ্ছে যে মানে বিদেশে হায়ার স্টাডি সম্পর্কে বা হচ্ছে সেটেলমেন্ট সম্পর্কে, এটা সম্পর্কে আপনার ওপিনিয়নটা আর কি আমি জানতে চাচ্ছিলাম। কি বিষয়ে কি বিষয়ে? হায়ার স্টাডি মানে বিদেশে হায়ার স্টাডি এবং হচ্ছে যে যারা সেটেলমেন্ট হতে মানে থেকে যাচ্ছে আর কি বিদেশে, তো এটা নিয়ে আপনার এই ওপিনিয়নটা ব্যাপারে আলেমরা যে মত পোষণ করেন সেটা হচ্ছে বিদেশে পার্মানেন্টলি সেটেল হওয়া নাজায়েজ। কাফের মূল্যকে কাফের দেশে পার্মানেন্টলি সেটেল হওয়া নাজায়েজ, কিন্তু সেখানে সাময়িকভাবে ব্যবসা করা, পড়াশোনা করা বা চাকরি করা এই জন্য যাওয়া যাবে। হ্যাঁ এই কিন্তু জন্য ভাইয়া যাওয়ার মানে অনুমতি আছে। এই বিষয় মানে বিষয়টা হচ্ছে যে এমন দাঁড়ায় যে মানে আমরা যারা নর্মালি ভার্সিটি থেকে পড়াশোনা করি, আমরা হায়ার স্টাডিতে ওইখানে যাওয়ার পরে নর্মালি হচ্ছে যে আমাদের দেশে ফেরার অপরচুনিটিও তেমন একটা থাকে না, বা ওইরকম সুযোগ থাকে না যে আসলে দেশে ফিরে আপনি আপনার ওই ডিগ্রি বা ওই ফিল্ডে আপনি কিছু করতে পারবেন। তো দেখা যায় যে যাওয়ার পরে মোটামুটি যারা যায় বা যাওয়া হয়, সেটেলমেন্ট করাই লাগে। মানে এক ধরনের মানে খুব রেয়ার যারা হচ্ছে যে ফিরে বা তাদের এখানে দেশে ফিরে কাজ করার অপরচুনিটি থাকে। তো যদি এটা যদি না যায় ওভাবে মানে ইয়েটা থাকে, তো দেখা যায় তাহলে ওই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাকে প্রথমেই আর কি ওটাতে না করে দেওয়া লাগবে আর কি, অনেকটা বিষয়টা এরকম। এটা হতে পারে যে আপনি বিদেশে পড়াশোনা করলেন, উচ্চতর ডিগ্রি নিলেন, এরপর কোনো মুসলিম মুসলিম প্রধান দেশে সেটেল হয়ে গেলেন। হ্যাঁ, মানে এরকম হওয়ার যদি সুযোগ থাকে, বা মুসলিম প্রধান দেশে আপনি চাকরি করলেন, মানে বা রেস্ট অফ ইউর লাইফ আপনি এটা পার্সু করলেন আর কি। এরকম যদি সুযোগ থাকে, মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোতে ওরা তো খুব প্রায়োরিটি দেয়, মানে ওয়েস্টার্ন ডিগ্রিগুলোকে খুব প্রায়োরিটি দেয়। বা দেখা যাচ্ছে মুসলিম প্রধান দেশ বলতে আর কোথায়, মালয়েশিয়া ইত্যাদি জাতীয় জায়গাগুলোতে অনেকেই যাচ্ছে আর কি। তো এটা যদি আপনি দিনকে সামনে রাখেন, সেক্ষেত্রে এটা হচ্ছে মাসাইল হচ্ছে এটা আর কি, যে কাফের দেশে পরিপূর্ণভাবে সেটেল হওয়া, এটা আসলে আলেমরা অনুমতি দেন না, এবং ইসলামও এটাকে অনুমতি দেয় না। মানে আমি ফিকহের পুরাতন কিতাবাদি যেগুলো আমি বাংলাতে আছে এগুলো আমি দেখছি, তো এগুলোতেও অনুমতি দেওয়া নাই, যে আসলে হয় কি পরের জেনারেশন গুলা মুসলিম থাকে না। হ্যাঁ, লিবারেল হইতে 1 বা 2 বা 3 জেনারেশন পর সব কাফের হয়ে যায় আর কি, হয় নাস্তিক হয়ে যায় না কাফের হয়ে যায়। তো এটা একটা প্রবলেম, যার কারণে আপনি বাইরে পড়াশোনা করে দেখা যাচ্ছে যে মুসলিম কোনো দেশেই আপনি সেটেল হইলেন, বাংলাদেশে না হোক, এটা সুযোগ আছে। আর বাইরে পড়ার ক্ষেত্রে আরো কিছু ক্রাইটেরিয়া মানে শর্ত দিয়ে দেয়। 1 নম্বর হচ্ছে তার মোটামুটি ভালো পর্যায়ের দিনের ইলম থাকা, তারপর নিজের চরিত্রকে সে হেফাজত করতে পারবে এই পরিমাণ তার কনফিডেন্স থাকা, বিবাহিত হওয়া, এরকম কিছু অপশন, মানে আরো কিছু শর্ত তারা অ্যাড করেন আর কি। এটার জন্য আপনি ওই বিসিএস নাকি সরি কি বিলিয়ন ডলার মুসলিম বইটা দেখতে পারেন, সেখানে ফুটনোটে এই সম্পর্কিত মাসাইলগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, পরের প্রশ্নটা। আরিফ ইস্তিয়াক ভাই প্রশ্ন করতে পারেন। তাওসিফ আলম প্রতীক ভাই প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে, আপনি ওয়ালাইকুম করেন। ভাই, আপনার সাথে দেখা হয়েছিল ওই দিন বইমেলায়। আচ্ছা, আমি আচ্ছা, প্রশ্নটা করতেছি যে আলহামদুলিল্লাহ। আমাদের ভার্সিটিতে অনেক ক্লাব থাকে, যেমন ডিবেটিং ক্লাব, কবিতা আবৃত্তি ক্লাব, এসব জিনিস স্কিল ডেভেলপমেন্টের জন্য মেইন। কিন্তু এইসব ক্লাবের সমস্যা হচ্ছে যেমন মানে ছেলেদের জন্য আলাদা ক্লাব এরকম তো নাই, মানে ফ্রি মিক্সিং এর একটা অসুবিধা থাকে। এই ক্ষেত্রে কি আমাদের করণীয় কি? ক্লাবে ক্লাবে যোগদান করা কি মানে 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 জরুরি, মানে বাধ্যতামূলক করতে হবে কোনো না কোনো ক্লাবে, এরকম? জি না, জি না।